এদিকে 15ই আগস্টকে ঘিরে হাসিনার মাস্টার প্ল্যান সফল হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন ডক্টর ইউনূস। সেনাবাহিনীর তদন্তে আওয়ামী লীগ আবারও পূর্ণবল হওয়ার সম্ভাবনা। নির্বাচনের আগেই ঘটে গেল ভয়ানক কাণ্ড, বিদায় নিলেন ডক্টর ইউনূস। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানবো, সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন রিয়াজ রায়হান। রিয়াজ, জানতে চাই বিস্তারিত। বৃষ্টি, আপনি ব্যারিস্টার ফুয়াদ তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। 15ই আগস্ট ঘিরে শেখ হাসিনার মাস্টার প্ল্যান কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছে। আপনারা যদিও উপরে উপরে দেখতেছেন যে ধানমন্ডি 32-এ কাউকে গেলে পেটানো হয়েছে, গায়ে থুতু নিক্ষেপ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে আওয়ামী লীগ কর্মীদের, কিন্তু এর ভিতর সেনাবাহিনী এমন কিছু ঘটিয়ে দিয়েছে, পদত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছে ডক্টর ইউনূস। রীতিমতো ঘটি বাটি সব গোছানো শুরু করেছে। দর্শক, কি হতে যাচ্ছে? 15ই আগস্ট ঘিরে হাসিনার কয়েকটি মাস্টার প্ল্যান সফল হয়েছে এবং কি কি সেই মাস্টার প্ল্যানগুলো ছিল এবং কি কি সেনাবাহিনীর দ্বারা সফল করিয়ে নিয়েছে সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি যে পদত্যাগ করে কখন বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। আশা করি সঙ্গেই থাকবেন। নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ব্রেকিং নিউজ হচ্ছে, ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়াদ তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়। কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো, একটু গভীরে যেতে হবে। এই মুহূর্তে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে, এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন, একটা জায়গায় এনে মিলাইতে না পারেন, তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং একটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো ক্ষমতা ছাড়তে হবে। কোনটা? সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন। তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন, তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এছাড়া আর কোনো অপশনও নাই। জামাত ইসলাম যদি নির্বাচনে না যায়, এনসিপি যদি নির্বাচনে না যায়, বিএনপি নির্বাচনটা কারে নিয়ে করবে? তারা কি ডামি প্রার্থী দিবে? অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে? এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না, এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না। তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন, আওয়ামী লীগকে ছাড়াই ধরেন, তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে? আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এই ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আসলেই নিতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা, বিচার এবং সংস্কার, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চড় বক্তব্য দিয়ে ফেলছেন, সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে। এর মাঝখানে জামাত এবং এনসিপি ঠিক একই সুরে কথা বলতেছে, আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে, এবারের নির্বাচনও ফেয়ার, সুষ্ঠু, তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোন প্রার্থী নেই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরেও বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে। এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে? ওই গণঅধিকার পরিষদের ভিপি নূর, এটা জীবনও সম্ভব না। এনসিপির তো 300 প্রার্থী নেই, জামাতের আছে, জাতীয় পার্টিরও নাই। তাহলে 300 আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবাইকে মিলাইতে না পারেন, তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে, হাতে গোনা 3 থেকে 4 মাস সময় আছে, 3 মাস। এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে, প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে, সেখানে ঐকমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না, আসলে দেখছি না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোন অপশন সামনে আসবে না, এটাও সত্যি। আরেকটি আলোচনা এসছে যে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে, কারণ অনেকেই বলছেন, আপনার বক্তব্য উঠে এসেছে যে অনেকে বলছেন যে আগেই ভালো ছিলাম। তাহলে কি শেখ হাসিনার প্রত্যাবর্তন কি সম্ভব? সেটি যদি হয় কিভাবে, নাকি এটি শুধু একটি রাজনৈতিক আতঙ্ক ছড়ানোর জন্যই করা হচ্ছে? আসলে এই কথাগুলো কেন আসছে মানুষের মনে এখন, যে আমরা আগেই ভালো ছিলাম কিংবা কিছু, এগুলো বলার স্কোপটা কে দিবে? তো আপনি যদি এখন কোন রকম ভুল কাজগুলো না করে আপনি যদি খালি বিদেশে বিদেশে ঘুরে বেড়ান আর মানে কোটি কোটি টাকা সরকারের ব্যয় করেন, জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করেন, আপনি নিজে 5 তারা হোটেল, তারপরে 10 লক্ষ টাকা আপনি হোটেল ভাড়া দেন প্রতি রাত্রে, তো এগুলো স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে এই লোকটা কি নিজের আখের পেছাইতে আসছে নাকি দেশের ভালো করার জন্য আসছে? তো এইসব বিভিন্ন কারণে মানুষের মনে
এখন একটা বিতৃষ্ণা জন্মে গেছে। শুধু কোনো সাধারণ মানুষ না, যারা এই সরকারের ঘনিষ্ঠ, যারা সুশীল হিসেবে পরিচিত, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য এখন পাবলিকলি বলছে যে আপনি কি করছেন। যেমন তারপরে সারা হোসেন যে আইনজীবী, তিনিও বলছেন যে একই ব্যাপার, এ তো কোর্টে তো বিচারক তো মানে ভয়ে রায় দিতে পারছে না। তো এরকম একটা অবস্থা সৃষ্টির জন্য কে দায়ী? এখন আপনি তো ফ্যাসিবাদকে দায়ী করতে পারেন না এটার জন্য, ক্ষমতা তো আপনি, এটা তো আপনার নৈতিক দায়িত্ব এগুলাকে ঠিক করা, আপনি এটা করতে পারেন। এমনকি দেখেন যে ছাত্রদের নিয়ে যে দলটা উনি সৃষ্টি করলেন, তারা অলরেডি মাঠে নেমেছে এবং তাদেরই মধ্যে কেউ কেউ এখন প্রকাশ্যে ইউনূস সাহেবের সমালোচনা করছেন। এদের মধ্যে দুইজনের নাম উল্লেখ করি। সামান্থা শারমিন, তিনি একজন মানে প্রথম কাতারের নেত্রী এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, আর হাসনাত আব্দুল্লাহ। তিনি কিছুদিন আগে বললেন যে দেশের এই অবস্থার মধ্যে স্বাস্থ্য খাতের চরম একটা অরাজকতা, অব্যবস্থা, সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে বা উপদেষ্টাকে এটা আমরা ভুলে গেছি যে তার চেহারা কেমন, সে দেখতে কেমন, কোথায় থাকে, কি করে। তো এইটা সে বলছে যে যেহেতু উনি ইউনূস সাহেবের ঘনিষ্ঠ ছিলেন, এই জন্য তাকে আচ্ছা ঠিক আছে ওকে স্বাস্থ্য উপদেষ্টা বানায়। তো ঠিক আছে আপনি বানান, কিন্তু প্রথম কথা তাকে যে বেতন ভাতাগুলো দেওয়া হচ্ছে, তাকে যে বাড়ি গাড়ি এই সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এটা কার টাকা? এটা তো জনগণের টাকা। তো আপনি তো এইভাবে জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না, এই অধিকার তো আপনাকে কেউ দেয়নি। তো এখন সামান্থা শারমিনও বললো যে উনি তো খালি নিজের সুযোগ সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। এখন আপনি যতই বলেন ফ্যাসিবাদ ফেরত আসবে, ফ্যাসিবাদ ফেরত আসবে, আর মানুষ যে এখন মানে সেই ধানমন্ডি 32 নম্বরে যে দেওয়ার যে সাহস দেখাচ্ছে, বা কেউ কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে সেখান থেকে যাচ্ছে, তো এগুলো আপনার তো বুঝতে হবে যে মানুষ কেন এই সুযোগটা করে দিল, কারা কে করে দিল, এর জন্য মোহাম্মদ ইউনূস সম্পূর্ণভাবে দায়ী। মানুষ এখন ওনার যে ব্যবস্থাটা হয়েছে, উনি আর কোনো দিকে আর কোনো ইয়ে পাচ্ছে না। আর বিএনপি কোন রকমে দেখছে যে ওনার মাথায় টাথায় হাত দিয়ে নানান ভাবে যে কোন রকমের নির্বাচনটা করে দেওয়া যায় কিনা, যেহেতু নির্বাচনে মোটামুটি এখন বোঝা যাচ্ছে নির্বাচন হলে ওই বিএনপি ক্ষমতায় আসবে, সেই জন্য কোন রকম সংস্কারেরও প্রয়োজন নাই, কিছুই নাই, আবার ওই আগের অবস্থাই হবে। কিন্তু এই জিনিসগুলা যে উনি আবার একটা টিভি চ্যানেলে দেখলাম সিঙ্গাপুরে সাক্ষাৎকার দিয়েছেন যে বর্তমান অবস্থায় নির্বাচন হলে মূল সমস্যাগুলো না হয়ে তো আগের অবস্থার মতো অবস্থা হবে। তো ভাই এটার জন্য কে দায়ী? আপনি যে একটা বছর থাকলেন, আপনি এটা করলেন না, এই প্রশ্ন তো আমাদের করতেই হবে। শেখ হাসিনা এখনই ফিরে আসছে এরকম কোনো অবস্থা অন্তত আমার দেখে মনে হচ্ছে না। কিন্তু অবস্থা যদি দিন দিন খারাপ হতে থাকে, তখন মানুষ যেমন এই যে দম্পতির কথা বললেন যে দুটো বাচ্চা নিয়ে আত্মহত্যা করে মারা গেছে, ঋণ শোধ করতে পারছে না, এরকম ঘটনা যদি ঘটতে থাকে, স্বাভাবিকভাবে মানুষ বলবে যে বাবা এসব ইউনূস কারো দরকার নেই, শেখ হাসিনা ছিল ওই তাকেই ফেরত। তখন আপনি কি করবেন? মানুষের আমরা আরেকটা কথা বলে রাখি যে কোনো দলকে বা কোনো ইয়েকে নিশ্চিহ্ন করা যায় না। যেমন আমরা অনেকবার দেখেছি যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা ৭৫ সালের পরে আমি নিজেই ভেবেছিলাম যে হয়তো আর কোনোদিন এরা ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু দাঁড়াও তো, আবার তো তার ক্ষমতায় আসে। বিএনপিকেও নিশ্চিহ্ন করা যাবে না, বিএনপিকে ১৭ বছর থেকে চেষ্টা করে করতে পারছে না। জামাত ইসলামীকেও নিশ্চিহ্ন করা যাবে না, নানান নিষেধাজ্ঞা, ধর পাকড়, ফাঁসি দিয়েও তাদের কোনো কিছু। সেই জন্য মানে পলিটিক্যাল স্পেসটা দিতে হবে, তারপরে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে তারা কাকে চায়। এখানে মানে ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে 15ই আগস্ট দিন অতিক্রম হয়েছে, কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা, অকল্পনীয়, আনইমাজিনেবল। দর্শক, আওয়ামী লীগের ফেসিবাদের পতনের 1 বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে উই ডিডন্ট এক্সপেক্ট, বাট ইটস ট্রু, ঘটেছে। তবে এই জায়গায় আমাদের জরুরি কিছু করণীয় আছে, চিন্তার বিষয় আছে। আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল। শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুরমার করে ফেলা হয়েছিল এই 15ই আগস্টের কয়েকদিন আগে। শেখ মুজিব ছিল ঘৃণিত এক সত্তার নাম, কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক। এ কারণে শেখ মুজিব জীবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর। শেখ মুজিবের উপর মানুষের ক্ষোভ না থাকলে, মুজিববাদের উপর মানুষের ক্ষোভ না থাকলে তো আর সারা দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙতো না, আর শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না। কিন্তু আমরা কি দেখলাম? ফেসিবাদ পতনের 1 বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে, তাকে গ্লোরিফাই করছে। বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা, সিনেমা সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, ক্রিকেটার, যারা এতদিন চুপ করেছিল, তারা এখন মুজিব বন্দনা করছে। এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না, এমনিতে আওয়ামী লীগ খারাপ, হাসিনা খারাপ, হোয়াটএভার, শেখ মুজিবকে মানুষ ভালোবাসে, শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে, শেখ মুজিব ভালো, তাকে রেসপেক্ট করতে হবে। এই ঘটনা কিন্তু ঘটে গেছে নীরবে নিভৃতে। এবং আমি লক্ষ্য করলাম যে বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান, বিএনপি জামাত আওয়ামী লীগ বিরোধী, তারাও একটু সুশীল শাস্তি দিয়ে শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে। তারা 15ই আগস্ট শোক জানাচ্ছে। তারা জানে না ইতিহাস, শেখ মুজিব কি ছিল, কেমন ছিল, হয়তো জানে না,
কিন্তু তার কখনো নৌকায় ভোট দিবে না, কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে। এর কারণটা কি? আওয়ামী লীগ এটাই চেয়েছে। এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের 1 বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজড হয়ে যাচ্ছে। বিশেষ করে সব মিডিয়াগুলোর সম্পাদকীয় এবং তাদের কলামগুলোর দিকে যদি তাকান, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। সমকাল তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার 50 বছর, স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক। মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই, সিরাজুল ইসলাম চৌধুরীর নিবন্ধ। শোকসভা 15 আগস্ট, বঙ্গবন্ধু দলের নহে দেশের। এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন, কালের কণ্ঠ থেকে শুরু করে পুরনো আওয়ামী মিডিয়াগুলো সব শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে, মানুষ ফুল নিয়ে গিয়েছে, কিন্তু তাদের অপমান করা হয়েছে, তাদের বক্তব্য শুনেছে, প্রচার করেছে। প্রথম আলো, ডেইলি স্টার সব। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। দর্শক, যেই বিষয়গুলো আমরা শুনছিলাম এবং দেখছিলাম, এই বিষয়ের সাথে আপনারা সহমত কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান। ডক্টর ইউনূস আসলে বিদায় নিলে ভালো হয় নাকি তিনি থাকলে ভালো হয়, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, গতকাল থেকে আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন, 15 আগস্টের আপডেটগুলো দেখছিলেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী যেই নিউজগুলো আসতে চলেছে তার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এমনই আলোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন, এটাই আশা করি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত ইনশাল্লাহ অন্য কোনো সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা চ্যানেলটি লাইক দেননি বা ভিডিওটি লাইক দেননি অবশ্যই লাইক দেবেন। আর হ্যাঁ, পরবর্তীতে সকলের জন্য বিশেষ কিছু আকর্ষণ থাকছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।